চট্টগ্রাম রয়্যালস হয়ে গেছে কমিটির টিম, আর নোয়াখালী এক্সপ্রেস হয়ে গেছে সিএনজি এক্সপ্রেস। বিপিএল এ সবচেয়ে এলোমেলো অবস্থায় এই দুটো দলই খেলতে নেমেছে এবং প্রথম দিনই তারা যখন মুখোমুখি হয়, ক্রিকেটের কোয়ালিটিটা যে খুবই লো থাকবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে এত নিম্নমানের, স্পেশালি নোয়াখালী এক্সপ্রেসের পয়েন্ট অফ ভিউ থেকে একটা টি-20 ম্যাচ হারতেই পারেন। একটা টি-20 ম্যাচে প্রতিপক্ষ 174 রানের করার পর দলটা 109 রানে অল আউট হতেই পারে, 17 নম্বর ওভারে অল আউট হতে পারে। কিন্তু আপনি যখন উইকেট কন্ডিশন বিবেচনায় রাখবেন, তখন প্রতিপক্ষের বোলিং অ্যাটাকের কথা মাথায় রাখলেও এইটা আসলে খুবই খুবই লজ্জাজনক একটা পরাজয় নোয়াখালী এক্সপ্রেসের হয়ে গিয়েছে। বরং কমিটির দল চিটাগাং রয়্যালস, যাদের দলটাকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন বিসিবি নিজেরাই টেক ওভার করেছে, কেননা মালিক পক্ষ সারেন্ডার করেছে, দল চালাতে পারবে না। আর নোয়াখালী এক্সপ্রেসের ওই যে প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন যে সিএনজি করে চলে যেতে চেয়েছিলেন, সেই জন্য সেটা নোয়াখালী এক্সপ্রেস, তাদেরকে হারিয়ে চট্টগ্রাম রয়্যালসের শুরুটা ভালো হলো। 65 রানের বিশাল জয়, মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার নিয়ে একটা জয়টাতে তারা গুড নোটেই টুর্নামেন্টটা শুরু করলো। কিন্তু সেটা আসলে হলো কিভাবে, কোনটা টার্নিং পয়েন্ট, সেটাই তো আলোচনা। দেখুন, 174 রান যখন করেছে চট্টগ্রাম রয়্যালস, তখন ম্যাচ জয়ের জন্য নোয়াখালী এক্সপ্রেস ছিল ফেভারিট অনেকগুলো কারণে। এই দিন সিলেটের দিনের যেই ম্যাচটা হয়েছে, সেইখানটাতে আগে ব্যাটিং করে সিলেট টাইটান্স 190 রান করেছিল, সেই রান তারা করে তো রাজশাহী ওয়ারিয়র্স জিতে গিয়েছিল। হ্যাঁ, সেখানে হাই কোয়ালিটি ক্রিকেট হয়েছে দুইটা হাই কোয়ালিটি টিমের মধ্যে। এখন এইখানটাতে দুইটা তুলনামূলক বাজে কোয়ালিটির দল, ক্রিকেটের মানটাও তেমনই হবে, কিন্তু 174 চেস করে জেতার আত্মবিশ্বাসের রসদ বা এরকম ধারণা করার রসদটা শুধুমাত্র প্রথম ম্যাচেই ছিল না ভাই। উইকেট তো ভালো ছিলই, কন্ডিশন, কুয়াশা, শিশির, যেইভাবে টপ টপ করে শিশির পড়েছে এবং বোলিং করাটা যেভাবে ডিফিকাল্ট থেকে আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে, তাতে করে চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন শেখ মাহেদী হাসান টস জিতে কি কারণে তিনি চেস করার সিদ্ধান্ত নিলেন না, ম্যাচ হেরে যাওয়ার পর সেইটাকেই টার্নিং পয়েন্ট করা হবে কিনা, ওই রকম একটা ভাবনার জায়গায় আমি ছিলাম এবং নিশ্চিতভাবে এটা সারপ্রাইজিং একটা ডিসিশন হয়ে এসেছে অনেকের কাছে, প্রায় সবার কাছে। অথচ সেই 174 রান ডিফেন্ড করে জিতে গেল চট্টগ্রাম রয়্যালস। ধারাভাষ্যে টাইম এন্ড এগেন বলা হচ্ছে যে ইভেন উইকেট নিয়ে যদি শেষ 5 ওভারে 75 রানও প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও ব্যাটিং টিম জয়ের মতো একটা অবস্থানে চলে যেতে পারবে যদি হাতে উইকেট থাকে। কেননা বোলিং করাটা ক্রমশ এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, উইকেটে ব্যাটিং করাটা ক্রমশ এত সহজ হয়ে যাচ্ছিল। এবং দেখেন, ওইরকম একটা অবস্থাতে কিন্তু নোয়াখালী এক্সপ্রেস চলে গেছিল। হ্যাঁ, তাদের 54 রানে 4 উইকেট চলে যায় এবং সেইখানটাতে হাবিবুর রহমান সোহান, যিনি এই টুর্নামেন্টে ব্যাপক আলো ছড়াবেন বলে ব্যাপক প্রত্যাশা করা হচ্ছে, এবং তিনি 2টা 4 একটা ছক্কা মেরেই তার দায়িত্বটা শেষ মনে করে উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন। তারপরে ওইখানে সাব্বির, সৈকত আলী, তাদের উইকেটটাও চলে গেল ক্যাপ্টেন এবং হচ্ছে গিয়ে জাকের আলী অনিক, তিনি তার ওই লেগে খেলার প্রবণতা থেকে বের হতেই পারছেন না। তাকে যতই কোচ বেটে গুলে খাওয়ানো হোক না কেন, তিনি লেগে খেলবেন এবং আজকেও সেই একই কাজটা করতে গিয়ে 12 বলে 6 রান, 250 রান তারা করছে, তিনি 12 বলে 6 রান করে অফের বলটা লেগে টেনে মারতে দিয়ে তিনি মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। 54 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু ওইখান থেকে হচ্ছে মাস সাদাকাত এবং হায়দার আলীর একটা পার্টনারশিপ হলো 32 রানের। এই 32 রানের পার্টনারশিপটাই নোয়াখালীর পুরো ইনিংসের হাইয়েস্ট পার্টনারশিপ। আচ্ছা, ওই পার্টনারশিপটা ব্রেক হলো, তাও তো হায়দার আলী তো ছিলেন, এবং হায়দার আলী যখন ওই 14 নম্বর ওভারটার কথা মনে করে দেখুন, যখন প্রথম বলটাতে রান হলো না, কিন্তু সেকেন্ড এবং থার্ড বলে পরপর 2 বলে তিনি 2টা ছক্কা মারলেন, নোয়াখালী এক্সপ্রেসের স্কোরটা 5 উইকেটে 100 রান হয়ে গেল। 39 বলে তখন তাদের হাতে 5 উইকেট নিয়ে 75 রান প্রয়োজন। ওই যে ধারাভাষ্যে যে রমেশ রাজারা বলছিলেন, শেষ 5 ওভারে অর্থাৎ 30 বলে 75 রান প্রয়োজন হলেও হাতে উইকেট থাকলে ম্যাচ জেতা সম্ভব। ওই 2টা ছক্কার পর তো 39 বলে 75 রান প্রয়োজন, হাতে 5 উইকেট রয়েছে, ফলে ওইখান থেকেও তাদের পক্ষে ম্যাচ জেতাটা সম্ভব, ভীষণ রকমের সম্ভব ছিল। অথচ সেইখান থেকে তারা হুড়মুড় করে ভেঙে পড়লো, ওইখান থেকে তারা 9 রানের মধ্যে শেষ 5টা উইকেট হারিয়ে ফেললো। এবং ওই যে পরপর 2 বলে 2টা ছক্কা হায়দার আলী মারলেন, থার্ড টানা ছক্কা মারতে গিয়ে এইবার লং অফে ক্যাচ দিয়ে তিনি আউট হলেন। ভেরি নেক্সট ডেলিভারিতে হাসান মাহমুদ আউট হলেন, এবং যেটা আমি বলছিলাম, 9 রানে শেষ 5 উইকেট নোয়াখালী এক্সপ্রেস হারিয়ে 17 নম্বর ওভারে তারা 109 রানে অল আউট হয়ে গিয়ে 65 রানে এই ম্যাচটা হেরে যায়, যেই ম্যাচটা তাদের জেতার কথা ছিল।
হ্যাঁ, চট্টগ্রামের বোলিং লাইন আপ দুর্দান্ত। এই টুর্নামেন্টে তাদের হচ্ছে গিয়ে খুবই ব্যালেন্স একটা বোলিং লাইন আপ নিয়ে তারা খেলছে নিঃসন্দেহে। এখানে পেস বোলিংয়ে শরীফুল ইসলাম, আবু হায়দার, রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, স্পিনে বিশেষ করে শেখ মাহেদী হাসান এবং তানভীর ইসলামরা রয়েছেন। কিন্তু এইরকম উইকেট কন্ডিশনে তাদের বিপক্ষে 109 রানে একটা দল যখন এভাবে অল আউট হয়ে যায়, তখন সেই দলটা নিজেদের সামর্থ্য নিয়ে নিজেদেরকেই আসলে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে, যেইটা এখন খালেদ মোহাম্মদ সুজনের দল, সৈকত আলীর দল, নোয়াখালী এক্সপ্রেস, সিএনজি এক্সপ্রেস, তারা আসলে ওইভাবে নিজেদেরকে প্রশ্নের সামনে দাঁড় করাতে পারে। এখন 175 রান যে করেছে চট্টগ্রাম রয়্যালস, অত রানও হয়তো বা তাদের করার কথা ছিল না। তাদের ওই কোটিপতি ব্যাটসম্যান নাইম শেখ, তিনি 11 বলে 11 রান করে আউট হয়ে গেছেন। তিনি ওইখানটাতে মিডনে একটা ক্যাচ দিয়ে, এবং তাদের ওই বলছিলাম যে মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার নিয়ে তারা একাদশ সাজাতে পেরেছে, এবং সেই 2 বিদেশি ক্রিকেটারের একজন মির্জা বেগ, তিনি 69 বলে 80 রানের একটা ইনিংস খেলেছেন। 80 রান কিন্তু অনেক রান, 20 রান কম সেঞ্চুরি, কিন্তু মোরলেস পুরো ইনিংস জুড়েই তিনি স্ট্রাগল করেছেন, তাকে স্ট্রাগল করতে হয়েছে। এবং সেই স্ট্রাগলিং ইনিংসটা আবার এক অর্থে এতগুলো রান, 200 রানের টার্গেট প্রতিপক্ষের সামনে ছুড়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করছে 174 রান তাদের করার ক্ষেত্রে। চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং লাইন আপে আসলে কিচ্ছু নাই বলতে মোরলেস কিচ্ছুই নাই। শুরুতেই যখন হচ্ছে গিয়ে আপনার নাইম শেখ আউট হয়ে গেলেন, তারপরে আসলে তাদের এই ব্যাটসম্যান কারা আছেন, কারা এইখান থেকে ওই 20 ওভার টেনে নিয়ে যাবেন, সেইটাই একটা প্রশ্নের সামনে ছিল। মির্জা বেগের ইনিংসটা যেই কারণে গুরুত্বপূর্ণ, হ্যাঁ তিনি এইখানটাতে যেমন হচ্ছে গিয়ে একবার আউট হওয়া থেকে বেঁচে গেলেন, কারণ হচ্ছে গিয়ে আম্পায়ার তাকে আউট দেননি, আম্পায়ার স্কলে বেঁচে গেছেন। আরেকবার আউট দিয়েছিলেন, কিন্তু দেখা গেল ডিআরএস নেওয়ার পর বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছিল, স্ট্যাম্পিং চান্স হওয়া থেকেও বেঁচে গেছেন, বাট স্টিল রান তো করেছেন, এবং শেষ পর্যন্ত গিয়ে ওই 80 রানের ইনিংসটাই কিন্তু পার্থক্য করে দিয়েছে। আপনি যদি ওইভাবে বলেন, শেষ 5 ওভারে তারা 51 রান তুলেছে, এবং সেইখানটাতে 13 বলে 26 রানে যে ইনিংসটা খেলেছেন শেখ মাহেদী হাসান, চিটাগাংয়ের পুরো ব্যাটিং ইনিংসে ওই একজনের ব্যাটিংটাতে ওই ইন্টেন্টটা ছিল, টি20 সুলভ একটু ব্যাপারটা ছিল, এবং তিনি ওই মুহূর্তটাতে আসেন, যেই কারণে শেষ 5 ওভারে তারা ওই 51 রান তুলতে পারে, তাতে করে স্কোরটা 174 পর্যন্ত যায়। কিন্তু স্টিল তারপরে ওই অবস্থা থেকে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ জেতাটা উচিত ছিল, ম্যাচ জেতার কথা ছিল। ম্যাচের যে অবস্থা সেইটা বিবেচনায় তারা সেটা পারেনি। হিউজ ক্রেডিট টু চট্টগ্রাম রয়্যালস, তারা প্রতিপক্ষকে নিজেরা এরকম এলোমেলো অবস্থায় থাকার পরও প্রতিপক্ষকে 109 রানে অল আউট করে দিয়েছে, এবং সামনের ম্যাচগুলোতে তাদের যদি আরও বিদেশি ক্রিকেটার নিশ্চিতভাবেই যোগ হবে, সেই ক্ষেত্রে তারা টুর্নামেন্টটা যেহেতু ভালোভাবে শুরু করলো, ভালো কিছুর আশা তারা অবশ্যই করতেই পারে। তাহলে টুর্নামেন্টের সবচেয়ে এলোমেলো যেই 2টা দল, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি ম্যাচে চট্টগ্রাম যে 65 রানে জিতলো, সেইটার জয়ে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো? এইখানটাতে একটা বলা যেতে পারে মির্জা বেগের ইনিংসটা, স্পেশালি তার ওই আম্পায়ারিং ডিসিশনগুলো, স্পেশালি আম্পায়ার্স কলে 21 রানে ছিলেন বোধহয় তিনি তখন, বেঁচে যাওয়াটা সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমার কাছে মনে খুবই গুরুত্বপূর্ণ অংশ শেষ 5 ওভারে যে তারা 51 রান তুলেছে, তাতে 174 রানে পৌঁছে গিয়েছে, সেইটাও টার্নিং পয়েন্টের একটা দাবিদার। কিন্তু আমি মনে করি এই রানটা চেস করে নোয়াখালী এক্সপ্রেসের জেতা উচিত ছিল। সৌম্য সরকার ছিলেন না, আনঅ্যাভেলেবল ছিলেন, স্টিল তারপরেও এই ব্যাটিং লাইন আপেও এই রানটা চেস করে জেতা উচিত ছিল। এবং সেইখানটাতে ওই যে পরপর 2 বলে 2টা ছক্কা হায়দার আলী মারলেন না, মারার পরে যে তারা 5 উইকেটে 100 রানে পৌঁছে গেলেন না, 39 বলে 75 রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়ালেন না, যেইটা চেস করা সম্ভব বলে ধারাভাষ্যকরা বলছিলেন না, ওইখান থেকে পরের বলটাতে যে হায়দার আলী আউট হয়ে গেলেন, এরপরে হাসান মাহমুদ আউট হয়েছেন, সেগুলো পরেরটা পরে, কিন্তু ওই যে 2টা ছক্কা মারার পরের বল, 3য় ছক্কা মারার চেষ্টায় যে তিনি আউট হয়ে গেছেন, আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে সেইটাকেই টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। আপনি অন্য কিছুকে ওই লাস্ট 5 ওভার তাদের ব্যাটিংয়ে, কিংবা মির্জা বেগের ওই আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে আসাকে, এগুলোকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। অবশ্যই টসের যে ডিসিশন, সেটা একটা ব্রেভ ডিসিশন ছিল শেখ মাহেদী হাসানের, কিন্তু সেই সিদ্ধান্তের কারণে তারা ম্যাচ জিতেছে। তাদের বোলিং লাইন আপের উপরে ভীষণ রকমের আস্থা আছে তাদের ক্যাপ্টেন, এবং সেইটা তারা প্রমাণ করছে। বাট স্টিল সেই টস জয়ের ডিসিশনটাকে আমাকে টার্নিং পয়েন্ট মনে হয় না, বরং তারা হেরে গেলে সেইটাকে টার্নিং পয়েন্ট হিসাবে দাঁড় করানো যেত আমার কাছে। তাই হায়দার আলী পরপর 2 বলে ছক্কা মেরে 14 নম্বর ওভারে তানভীরের ওই বোলিংয়ে তিনি যে পর আউট হয়ে গেলেন, সেইটাকেই চট্টগ্রাম রয়্যালসের 65 রানের জয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে।